ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের আইওন টিভির অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস রিলেটেড প্রোগ্রাম ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা এই প্রোগ্রামে স্বাগতম। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি মঙ্গলবারে প্রচারিত হয় 8:30টার সময় এবং পরবর্তী সপ্তাহে এটি পুনঃপ্রচার হয়। এই প্রোগ্রামে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিজনেস কমিউনিটিতে বিজনেসম্যান এবং উদ্যোক্তারা আছেন তারা যাতে তাদের বিজনেসকে সুন্দরভাবে এফিশিয়েন্টলি চালাতে পারেন এবং গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে বিজনেস এবং অ্যাকাউন্টেন্সি রিলেটেড, ট্যাক্সেশন রিলেটেড, আমরা চেষ্টা করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে সবসময় আমাদের কমিউনিটির বিজনেসম্যানদেরকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলির আপডেট দিতে। আপনারা আমাদের এই প্রোগ্রামে লাইভ কোশ্চেন করতে পারেন। স্ক্রিনে স্টুডিও নাম্বারটি আছে এবং আপনারা যদি টেক্সট করতে চান তবে 0791-251-0328 এই নাম্বারে আপনারা আপনাদের প্রশ্ন টেক্সট করলে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যদি আপনাদের প্রশ্নের উত্তর সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা না দিতে পারি তবে 24 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের উত্তরগুলি দিতে। তো আমরা বরাবর এই প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি, যেমন প্রপার্টি ইনকাম, ক্যাপিটাল গেইন ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স এবং রিসেন্টলি ডিউ টু প্যান্ডেমিক গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম এসেছে, সাচ এস লোন স্কিম, ডিফারেন্ট টাইপ লোন স্কিম, ফার্লো স্কিম। তো আমাদের কমিউনিটির বিজনেসম্যানরা যাতে এই ধরনের স্কিমগুলির সুযোগগুলি সুবিধাগুলি নিতে পারেন, সময় মতো অ্যাপ্লাই করতে পারেন এবং তারা তাদের বিজনেসের ক্যাশফ্লোগুলি মেনটেন করতে পারেন, সেজন্য আমরা চেষ্টা করি আপডেটগুলি দিতে। তো আমাদের এই প্রোগ্রামে অজিত সাহা আমাদের কমিউনিটির চেনামুখ, অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কমিউনিটিকে সার্ভ করতেছেন এক যুগের উপর। তো অজিত সাহা আজকে আমাদের অনুষ্ঠানে আছেন। তো দাদা কেমন আছেন? থ্যাংক ইউ দবির ভাই, ভালো। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রোগ্রাম শুরু করার আগে আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান। থ্যাংক ইউ। দর্শক, আপনাদের সবাইকে আইওন টিভির এই ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি প্রোগ্রামে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। The main aim and objective of this program to update you with tax and business information, যাতে আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করছেন তারা যাতে সময়ের সাথে আপডেট করতে পারেন এবং আপনাদের ব্যবসাকে অনেকটা ইনফর্মড ওয়েতে চালাতে পারেন, এই প্রয়াসে আমাদের এই প্রোগ্রাম। আমাদের সাথেই থাকুন, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দাদা, প্রোগ্রাম শুরু করার আগে ইকোনমি তো আস্তে আস্তে ওপেন হচ্ছে, আপনার সেন্স কীরকম? আমরা কোন ডাইরেকশনে যাচ্ছি, কি মনে হয় আপনার যে ইকোনমিক অ্যাক্টিভিটি? আমার যতটুকু অবজারভেশন, আমি যতটুকু দেখেছি ভালো ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে এবং আজকে দেখলাম যে বিবিসি নিউজে দেখলাম যে অনেক জব অ্যাভেলেবেল, জব যে সার্চটা এবং আনএমপ্লয়মেন্ট অনেক কমে গেছে। তো আমরা তো একটু আশা আলো দেখতে পারি, কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন দবির ভাই, যে আসলে ইকোনমি আস্তে আস্তে খোলা শুরু করেছে। তবে আপনি একটা বিষয় হয়তো জানেন যে প্যান্ডেমিক এবং ব্রেক্সিট দুইটা কিন্তু একই সাথে চলছিল। তো ব্রেক্সিটের কারণে যেটা হয়েছে, অনেক ইউরোপিয়ান ন্যাশনালস কিন্তু তাদের দেশে চলে গেছে এবং আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে লাইক ফার্মিং থেকে শুরু করে বিল্ডিং সেক্টরে কিন্তু অনেক আসলে লেবারের সংকট হচ্ছে এবং এটার অন্যতম কারণ হলো যে ব্রেক্সিটের কারণে এবং অনেক ট্রাভেল রেস্ট্রিকশনসের কারণে কিন্তু অনেক ইউরোপিয়ান ন্যাশনালসরা চলে গিয়েছে। তো এটার একটা ভালো দিক খারাপ দিক দুটোই আছে। আপনি যদি ভালো দিকটা চিন্তা করেন তাহলে ইউকেতে যে নতুন এমপ্লয়মেন্টগুলো ক্রিয়েট হচ্ছে, সো দে ক্যান হায়ার নাও মোর লোকাল রেসিডেন্টস, এবং সেটা অবশ্যই যারা ইউকেতে থাকছেন তাদের জন্য একটা সুখবর। তবে অনেক সময় দেখা গেছে যে স্টাফ শর্টেজ হলে আপনি কিন্তু বিজনেস রান করাও ডিফিকাল্ট হয়ে যায়। আর আমরা জানি যে যেহেতু অনেক রেস্টুরেন্ট ওনারদের সাথে আমাদের প্রায়ই কথা হয় প্রফেশনাল কারণে, তো তারা কিন্তু স্টাফ নিয়ে খুব স্ট্রাগল করছেন। প্রত্যেকটা রেস্টুরেন্ট ওনার এও বলছেন যে বেতন মোটামুটি 20-30% বাড়িয়েও কিন্তু সেই আগের মতো কোয়ালিফাইড কিংবা দক্ষ স্টাফ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো ইটস অ্যাকচুয়ালি মিক্স ইমপ্রেশন। আরেকটা ব্যাপার কিন্তু লক্ষণীয়, যেহেতু আপনি ব্যাপারটা নিয়ে আমাদের সাথে একজন কলার আছে, কলটা নিয়ে নিই দাদা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমাদের দিনে ব্রেক্সিটে যা লস হয়েছে না গ্রেট ব্রিটেনও, আমরা এটা ওই সস্তাই না। গ্রেট ব্রিটেন আপনার প্রশ্নটা বলবেন প্লিজ। জি, আমরা বাংলাদেশের সারা কলার, ধন্যবাদ আপনাকে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা আলাপ করলেন রিগার্ডিং দি স্কিল শর্টেজ অফ স্টাফ,
এখন কিন্তু আমরা তো ফার্লো নিয়ে আলাপ করবো একটু পরে, কিন্তু এই যে ফার্লো অনেক দিন ছিল, প্রায় বছর খানিকের উপর, অনেকে অনেক সময় কাজ করতে পারে নাই ডিউ টু প্যান্ডেমিক। মানুষকে কিন্তু একটু রিবুট করার প্রয়োজন আছে। যে স্কিলটা আমার ছিল, একটা স্কিল হয়তো কমিউনিকেশন স্কিল বলেন, আইটি স্কিল বলেন, আমি অনেকদিন কাজ না করতে করতে কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, একটা রিফ্রেশারের দরকার আছে। তো এখানে কিন্তু আমাদের এমপ্লয়ারদেরকে একটু মনে হয় দৃষ্টি দিতে হবে, তাই না? আপনার কি মনে তা হয়? তো অবশ্যই। আসলে দর্শক জানেন আমরা আজকে ফার্লো নিয়ে কথা বলবো, এবং এই অনেক বিজনেস কিন্তু তাদের স্টাফদেরকে ফার্লো দিয়ে এতদিন পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন, এবং আপনারা সবাই জানেন ফার্লো কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরে। তো ফার্লো নিয়ে যেহেতু প্রসঙ্গক্রমে কথা আসলো, ফার্লোটা শেষ হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরে, তার মানে জুলাই মাসের স্যালারি এবং অগাস্ট মাসের স্যালারি এবং সেপ্টেম্বর মাসের স্যালারি, এই তিনটাও কিন্তু একটু ডিফারেন্টভাবে হচ্ছে। জুলাই অলরেডি চলে গেছে, আপনারা সবাই স্যালারি পেয়ে গেছেন, কিন্তু অগাস্ট আর সেপ্টেম্বরে কিন্তু আপনারা 20% কিন্তু আসবে এমপ্লয়ারের পকেট থেকে। আমি একটু ডিটেল বলি দবির ভাই। আমি আমার একটা কলার আছে, Sure, sure. কলটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলেন প্লিজ। আমার প্রশ্নটা হলো, মানে আমি সেলফ এমপ্লয়মেন্ট গ্রান্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছিলাম। জি, তারা এখন আমাকে বলছিল যে আমার প্রিভিয়াস অ্যাড্রেসের জন্য চাইছিল, সিকিউরিটি কোয়েশ্চেনের জন্য। বাট আমার প্রিভিয়াস অ্যাড্রেসগুলো আমি দিয়েছিলাম, ওরা বলতেছে ঠিক নাই। তো এখানে আমি কিভাবে জানবো যে আমার প্রিভিয়াস অ্যাড্রেস কোনগুলো আমি ইউজ করছি? একটু তো বলতে পারবেন না? আচ্ছা দাদা, আর কোনো প্রশ্ন আছে? না, আসলে আপনার যেটা হচ্ছে, আপনার আইডিটা ভেরিফিকেশন হচ্ছে না, এটাই তো সমস্যা। জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কলার, আপনি কল করেছেন। আমি সংক্ষেপ উত্তরটা দিয়ে দিই। এটার একটাই উপায় আছে, সেটা হলো আপনি যদি গুগল করেন, একটা নাম্বার আছে, আমরা বলি সেটাকে HMRC আইটি হেল্পলাইন ডেস্ক। HMRC আইটি হেল্পলাইন ডেস্ক, এই নাম্বারটাতে যদি আপনি ফোন করেন, ওরা আপনাকে অনলাইনে আপনার সিকিউরিটি ইনফরমেশন নিয়ে ভেরিফাই করে দিবে, এবং সেইটা করলেই কেবলমাত্র আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। তো আপনি সংক্ষেপে গুগল করবেন HMRC আইটি হেল্পলাইন অথবা আইটি হেল্প ডেস্ক। যদি আপনি নাম্বারটা না পান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাকে একটা টেক্সট করবেন, আমি আপনাকে পরে HMRC নাম্বারটা দিয়ে দেবো। সেখানে আপনাকে কল করতে হবে, আইডি ভেরিফিকেশন করতে হবে, সিকিউরিটি ডিটেল পাস করতে হবে, ওরা আপনার NI নাম্বার কিংবা ক্রেডিট ফাইল থেকে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করবে। ওয়ান্স দ্যাট ইজ ডান, ইউ ক্যান ইজিলি অ্যাপ্লাই। ধন্যবাদ দর্শক। হ্যাঁ, ধন্যবাদ দাদা। তো আপনি বলতেছিলেন যে ফার্লো স্কিমে একটু ডিটেলে। দর্শক আপনারা জানেন যে আমরা ফার্লো নিয়ে কথা বলছিলাম, আপনারা সবাই জানেন ফার্লোর ব্যাপারে, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমি শুধু একটু আলোকপাত করতে চাচ্ছি। যারা বিজনেস করছেন, যারা বিজনেস ওনার, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে অগাস্ট এবং সেপ্টেম্বরে গভর্নমেন্ট যদিও বলছে 80%, কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনলি আপনাকে দেবে 60%। তো এইটা একটু মাথায় রাখবেন যে আপনি কিন্তু এমপ্লয়িকে দিতে হচ্ছে 80%। যদি ফর এক্সাম্পল 100 পাউন্ড স্যালারি হয়, আপনি কিন্তু ঠিকই 80 পাউন্ড দিচ্ছেন এমপ্লয়িকে, কিন্তু ক্লেম করতে পারবেন অনলি 60 পাউন্ড। তার মানে হলো যেই বিজনেসগুলোতে আসলে এখনও বন্ধ বা কোনো কারণে আপনার ব্যবসা ঠিক আগের মতো চলছে না, তাদের পকেট থেকেও কিন্তু এই 20% যেতে হবে, প্লাস এমপ্লয়ার NI বলেন কিংবা পেনশন কন্ট্রিবিউশন বলেন, এই সবই কিন্তু আপনাকে পে করতে হচ্ছে। তো অনেকেই এই একটা সহজ ভুল করে যে না 60% পাচ্ছি তো 60% এমপ্লয়িকে দিয়ে দিই, বাট ল কিন্তু সাজেস্ট করছে যে আপনাকে 80%ই পে করতে হবে, আর 60% আপনি ক্লেম ব্যাক করতে পারবেন। তো যারা বিজনেস ওনার আছেন, তারা আপনাদের অ্যাকাউন্টেন্ট বলেন কিংবা ফাইন্যান্সিয়াল যারা অ্যাডভাইজার আছে, তাদের সাথে একটু ডাবল চেক করে নেবেন, যাতে ক্যালকুলেশনসে কোনো সমস্যা না হয় আর কি। আর ফার্লোর ব্যাপারে ওভারঅল আমরা সবাই জানি যে আপনি যে কাউকে ফার্লো করতে পারেন, রাদার দেন তাদেরকে জব থেকে ছাঁটাই করার চেয়ে আমরা যেটা সাজেস্ট করি তাদেরকে ফার্লোতে রেখে দেওয়া। সেপ্টেম্বরের পরে ফার্লো কিছু কিছু সেক্টরে বাড়তেও পারে, সেই সম্বন্ধে এখনও কোনো ক্লিয়ার ইন্ডিকেশনস নেই। তবে কথা হচ্ছে যে যে সমস্ত সেক্টরগুলো এখনও সেইভাবে ফ্লারিশ করতে পারেনি, ফর এক্সাম্পল অ্যাকোমোডেশন, হোটেলস, লেজার, সেখানে কিন্তু এই ফার্লোর সুযোগটা আরও বাড়তে পারে। সো আমাদের সাজেশন হলো যে যারাই এ ধরনের ব্যবসায় আছেন, প্লিজ কোনো এমপ্লয়িকে লিভ করাবেন না, P45 দেবেন না, তাদেরকে 0 আওয়ার হলেও কন্ট্রাক্টে রেখে দেন, আপনার পে স্লিপে রেখে দেন, কেননা ফিউচারে যদি কোনো বেনিফিট আসে
তাহলে কিন্তু সেই সুবিধাটা আপনারা নিতে পারবেন। যদি একবার P45 দিয়ে দেন তাহলে কিন্তু সেই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন। তো আশা করছি আপনারা এ বিষয়ে তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা টেক্সট করেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। এবং যে রিলিভেন্ট প্রশ্নটা যেটা আগেও আমরা আলাপ করতেছিলাম যে এত জব কিন্তু স্কিল লোক পাচ্ছে না এখন, তো আসলে আপনি যেটাকে বললেন যে ফার্লোতে রেখেও যদি অথবা 0 আওয়ারে রেখেও যদি আমাদেরকে কর্মীদের রেখে দেওয়া যায় না, P45 না দিয়ে, ছাঁটাই না করে, তো ভবিষ্যতে যখন আমরা ওপেন করব তখন তো আবার পেতে সমস্যা। হ্যাঁ, এখানে আরও একটা রিলেভেন্ট বিষয় আমি বলতে চাচ্ছি। এই কোশ্চেনটা আমাদের কাছে প্রায়ই আসে যে এক জায়গায় ফার্লো হলে কি আরেক জায়গায় কাজ করতে পারবে কিনা। আপনারা জেনে রাখুন এই কাজটা কিন্তু করতে পারবেন, এটা অ্যালাউড। আর ফার্লো পেমেন্টটা আসবে হলো ফর নট ওয়ার্কিং আওয়ার্স। আপনার কন্ট্রাক্ট যদি হয় 20 ঘন্টা কিন্তু আপনি কাজে যাচ্ছেন 10 ঘন্টা, তাহলে যেই 10 ঘন্টা আপনি কাজে যাচ্ছেন না সেইটার 80% কিন্তু ফার্লো হয়, কিন্তু যেই সময়টা আপনি কাজে যাচ্ছেন সেই সময়টার জন্য কিন্তু কোনো ফার্লো হয় না। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি এক জায়গায় ফার্লো থাকলেও কিন্তু আরেক জায়গায় কাজ করতে পারেন। সো এতে লতে কোনো বাধা নেই, এবং আপনি ফার্লো থেকে আবার সেলফ এমপ্লয়েডও থাকতে পারেন, তাতেও কিন্তু কোনো লতে বাধা নেই, কারণ ওরা বলেই দিচ্ছে দিস ইজ ফ্লেক্সিবল ফার্লো। তো আমি যদি কোনো এমপ্লয়ারের সাথে কাজ করি, ফর এক্সাম্পল আমি ফুল টাইম ছিলাম, এখন ফুল টাইম কাজ করার প্রভিশন নাই যেহেতু বিজনেস ভালো না, তো আমি কি কিছু আওয়ার ফার্লো থাকতে পারবো, কিছু আওয়ার কাজ করতে পারবো একই এমপ্লয়ারের আন্ডারে? রাইট, ইট ইজ পসিবল, এবং এই জন্যই ওরা বলছে ইজ ফ্লেক্সিবল ফার্লো। আপনার নন ওয়ার্কিং আওয়ার্সের 80% আপনি ফার্লো পেমেন্ট হিসেবে নিতে পারেন। তো আসলে তো গভর্নমেন্ট যেটা আসলে চিন্তা করেছে যে আস্তে আস্তে ইকোনমি খুলবে, আপনার 100% বিজনেস প্রথম হবে না, এবং আপনার এমপ্লয়িকেও লাগবে ভবিষ্যতের বিজনেসের জন্য। তো এই ফ্লেক্সিবল অপশনটা তো আসলে একটা বেটার সিনারিও। না অবভিয়াসলি, হ্যাঁ, কেন গভর্নমেন্ট সাপোর্ট করতেছে যে আওয়ারগুলির জন্য 60%ই হোক, যেটাই হোক, আর পাশাপাশি আপনি কাজও করতে পারতেছেন বাকি আওয়ারটা, তাই না? হ্যাঁ, দ্যাটস ট্রু। কিন্তু দবির ভাই, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, কিছু কিছু ফ্যামিলিজ আছে যাদের আর্নিংটা খুব মার্জিনাল লেভেলে। একটা ফ্যামিলি যদি আগে 1000 পাউন্ড আর্ন করতো, এখন পাচ্ছে 800 পাউন্ড। তো তাদের পক্ষে কিন্তু সেই 800 পাউন্ডই তাদের সব খরচ চালাতে হচ্ছে। সো ফর সাম পিপল দ্যাট 20% রিডাকশন ইজ এ বিগ রিডাকশন, এবং ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রপার সোর্স অফ ইনকাম, লটস অফ ফ্যামিলিজ আর সাফারিং। উই নো যে এই ফার্লোতে থাকার পরেও কিন্তু তারা নিজেদেরকে চালাতে হিমশিম খাচ্ছে। এবং আপনি দেখেছেন যে যেভাবে ইনফ্লেশন হয়েছে ইকোনমিতে, প্রাইস যেভাবে ইনক্রিজ হয়েছে, তাতে কিন্তু লট অফ পিপল আর রিয়েলি ওয়ার্স অফ। থ্যাংক ইউ। উই হ্যাভ অ্যানাদার কল। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি বলেন আপনার। may I speak in the studio, please? ইয়েস, ইউ আর টকিং ইন স্টুডিও। Oh, Yeah. excuse me? হ্যালো। ওকে, সো নেক্সট যে টপিকটা আমরা একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে তো আমরা দেখেছি যে হাউজিং সেক্টরে গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটি বলেন বা অন্য অন্য বিভিন্ন ধরনের স্কিম বলেন, গভর্নমেন্ট সাপোর্ট করতেছে। যদিও হাউজিং একটা বিরাট ক্রাইসিস আমরা জানি, স্পেশালি মানে বড় শহরগুলিতে। তো আমাদের কমিউনিটির মধ্যে তো অনেকে প্রপার্টি কিনেছেন, একের অধিক প্রপার্টি কিনেছেন, তো সেখানে অনেকের রেন্টাল ইনকাম আছে, অথবা অনেক সময় নিজে যে প্রপার্টিতে থাকেন ওই প্রপার্টিতেও একটা দুইটা রুম ভাড়া দেন। তো এই জাতীয় কিছু ইস্যু আছে, এবং কিছু সমস্যা এটাও আছে যে কমিউনিটিতে অনেক রেন্টাল ইনকাম বিভিন্ন সময়ে জানা সত্ত্বেও না জানা সত্ত্বেও বিভিন্ন কারণে ডিক্লেয়ার করেন নাই। তো এই ব্যাপারগুলি নিয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন আমাদের দর্শকদের জন্য। থ্যাংক ইউ দবির ভাই। দর্শকবৃন্দ, আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তো এই বিষয়গুলো নিয়ে আমরা প্রায় আলোচনা করি। তো একটা রিয়েল টাইম প্রবলেম নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, যে মনে করেন স্ট্যাম্প ডিউটি কমানোর কারণে আপনারা জানেন যে যখনই আপনি আপনার ফার্স্ট হাউস কেনেন কিংবা সেকেন্ড হাউস কেনেন, সেখানে কিন্তু একটা স্ট্যাম্প ডিউটির ব্যাপার থাকে। গত জুলাই মাস পর্যন্ত একটা স্পেশাল প্রভিশনের কারণে আপ টু 500,000 পাউন্ড পর্যন্ত কিন্তু স্ট্যাম্প ডিউটিটা মকুফ ছিল। নট ফর সেকেন্ড হাউস, ইজ ফর ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসের জন্য কিন্তু স্টিল সেই এডিশনাল স্ট্যাম্প ডিউটিটা ছিল। এখন আবার আপ টু সেপ্টেম্বর পর্যন্ত এই লিমিটটা হয়ে গেছে 250,000 পাউন্ড। নাও এরকম একটা সিনারিওতে আমরা দেখেছি যে আমাদের
বন্ধুবান্ধব, কন্ট্যাক্টস, ক্লায়েন্ট, পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু চেষ্টা করেছেন ইনভেস্টমেন্ট করতে এবং হয়তোবা অনেকে তাদের একটা সেকেন্ড হাউসও কিনেছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু আপনাদের ট্যাক্সের আওতায় চলে আসলো, কেননা আপনারা জানেন যে পে স্লিপের বাইরে যে কোনো ইনকামই কিন্তু ট্যাক্সেবল। এই রেন্টাল ইনকামটা নিয়ে আমরা প্রত্যেক প্রোগ্রামে কিছু না কিছু কথা বলি এই কারণে, কারণ কমিউনিটিতে অনেকেই কিন্তু এই রেন্টাল ইনকামটা আছে। তো আপনাদের যদি কোনো ধরনের রেন্টাল ইনকাম থাকে, আপনাদেরকে কিন্তু বছর শেষে ট্যাক্সটা ডিক্লেয়ার করতে হবে। প্রায়ই আমাদের কাছে দেখা যায় যে যথেষ্ট কোয়ালিফাইড এবং প্রফেশনাল ফ্যামিলিও কিন্তু তাদের এই রেন্টাল ইনকামটার ব্যাপারে মাঝে মাঝে কখনো কখনো একটু উদাসীন হয়ে পড়েন, কিংবা সময়ের অভাবে হোক, ইনফরমেশনের অভাবে হোক, দেখা গেছে বছরের পর বছর কিন্তু ট্যাক্স রিটার্ন ওনারা করেন না। তো যেটা হয় তখন কিন্তু জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তো আসলে আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়তো বা বছরে 1000 পাউন্ড হতো, কিন্তু আপনি যদি সেই ট্যাক্সটা 5 বছর পরে গিয়ে করেন, তাহলে 1 বছরের পেনাল্টি কিন্তু অলমোস্ট 1600 পাউন্ড। তো আমরা বারবারই এই জিনিসটাকে এমফাসিস করি, কেননা বারবারই এই জিনিসগুলো ঘুরে ফিরে আসে। তো যেটা বলছিলেন দবির ভাই, যে এমন একটা সিনারিওতে আমরা দেখেছি ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স যে হাউজিং মার্কেটে কিন্তু আপনার হাউসগুলোর দাম বেড়ে গেছে অনেকটা আর্টিফিশিয়াল ওয়েতেই, এবং অনেকেই বলছে দিস ইজ এ বাবল। তো যে কোনো কারণেই হোক না কেন, আপনারা যারা ইনভেস্ট করেছেন তারা মাথায় রাখবেন ডিউ সময়ে কিন্তু আপনাদের রেন্টাল ইনকামটা ডিক্লেয়ার করতে হবে আপনাদের ফিউচার ট্যাক্স রিটার্নে। আরও একটা প্রসঙ্গক্রমে বলছি, আমরা চেষ্টা করি আমাদের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদের অনেকের সাথে হয়তো মিলে যাবে। আমরা এও দেখেছি যে গভর্নমেন্টের বিভিন্ন সহায়তা, ফার্লো পেমেন্ট বলেন কিংবা ইট আউট, হেল্প আউট স্কিম থেকে যে পয়সা এসেছে, কিংবা বাউন্স ব্যাক লোন থেকে যে পয়সা এসেছে, অনেকেই কিন্তু কোনো ধরনের কনসালটেশন ছাড়া সেই বিজনেসের টাকাগুলো পার্সোনালি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যাই করেন না কেন, একটু যদি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেন, তাহলে জিনিসগুলো হয়তো বা ম্যানেজমেন্টের সুবিধা হয়। অনেক কিছুই আমরা আসলে ইয়ারে বলা যাচ্ছে না, কিন্তু আপনারা যারা জানেন যে কোভিডের যে লোনটা ছিল সেখানে একটা প্রভিশন ছিল, স্পেশাল প্রভিশন, যে ইট ক্যানট বি ইউজড ফর পার্সোনাল ইউজ। সো এই জিনিসটা কিন্তু আসলে আপনি টিএনসিটা অ্যাকসেপ্ট করেই সেই লোনটা নিয়েছেন। আমার বলার উদ্দেশ্য একটাই কারণ আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সোর্স অফ ফান্ডটা ইজ কামিং ফ্রম দোজ সেক্টরস। সো আপনারা যারা এই ধরনের সিচুয়েশনে আছেন, তারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিংবা আপনাদের অ্যাকাউন্টেন্ট কিংবা বন্ধুবান্ধবের মধ্যে কেউ থাকলে হ্যাভ এ চ্যাট থ্রু, যাতে এই জিনিস নিয়ে আপনাদের ফিউচারে কমপ্লেক্সিটি না হয়। থ্যাংক ইউ। দাদা, আমাদের একটা কল আছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি অলরেডি আমার পার্মানেন্ট একটা জব আছে। জি। তারপরে আমি যেমন ধরেন এজেন্সি থ্রুতে আরেকটা জব করতেছি সামার টাইমে। জি। কিন্তু এখন আমি এই সামার টাইমে এই জবটা করে আমি এখন দেখতেছি আমি 2 দিন করব এখন, কারণ আমার পার্মানেন্ট জবে চলে যাব। তো এখন পার্মানেন্ট জবে আমি 25 ঘন্টা করি। জি। আর এখন আমি উইকেন্ডে করব এই এজেন্সির এইটাতে। আচ্ছা, আপনার প্রশ্নটা উইকেন্ডে করব। এখন আমার ট্যাক্স কোডটা বদলে গেছে। আচ্ছা, আপনার ট্যাক্স কোডটা এজেন্সি জব করার পরে আপনার ট্যাক্স কোডটা চেঞ্জ হয়ে গেছে তো বলতেছেন? চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার 2টা জব আছে জি। সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন হলো, যেমন ধরেন আমি ইন্টারপ্রিটেশন এর জন্য অ্যাপ্লাই করছি। এখন ওরা যদি আমাকে কাজ দেয়, এখন ওটা আজ এন্ড ওয়ান নেসেসারি, যখন দরকার হবে তখন নিবে। আচ্ছা। এখন হয়তো এটা এবার সেলফ এমপ্লয়েড বলছে। আচ্ছা। হ্যাঁ। তো এখন আমাকে কি করতে হবে এটার জন্য? মানে যদি আপনি ইন্টারপ্রেটারের কাজ করেন, মানে কাজ কতটুকু পাবো আমি নিজেও জানি না। জি। হয়তো 20 পাউন্ড হইতে পারে সপ্তাহে, অথবা মাসে হইতে পারে। তো এগুলার কি কিছু দিতে হয়? কত হইলে আমাকে ট্যাক্স দিতে হবে?
ট্যাক্স রিটার্ন এটা ইয়ারলি করতে হবে। আচ্ছা, আপনার প্রশ্ন এটা একটু হচ্ছে যে confusing। আপনার একটা পার্মানেন্ট জব আছে, 24 আওয়ার্স কাজ করেন, এরপরে 25 hours। 25 আওয়ার্স কাজ করেন, পাশাপাশি জি। আপনি যখন এজেন্সিতে কাজ করলেন আপনার ট্যাক্স কোডটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি হ্যাঁ। একটু অপরচুনিটি দেখছেন যে সেলফ এমপ্লয়েড হিসাবে, ইন্টারপ্রেটার হিসাবে কাজ করা যায়, ওখানে আপনার কি কি করতে হবে যদি করতে চান, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি, ঠিক আছে আচ্ছা। দাদা, আপনি প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার কোশ্চেনের উত্তর দেব। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা তো যে আপনি বললেন যে রেন্টালের কথাটা, যেটা আসলে আমাদের কমিউনিটি দেখা যায়, আপনি পরিষ্কার বললেন যে অনেক সময় আসলে আমাদের জানার, আমাদের কি একটা কল আছে? ঠিক ঠিক আছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি অদিশার নাম্বারটা একটু দিতে পারেন কি? আচ্ছা, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, মোবাইল নাম্বারটা, ওখানে যোগাযোগ করলে আমাদের টিম থেকে যোগাযোগ করবে আপনার সাথে, ঠিক আছে? ওই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আপনি আসলে কারেক্টলি যেটা বললেন যে অনেক সময় আসলে আমরা বুঝি না যে, যেমন রেন্টাল ইনকামের পুরাটাই কিন্তু ট্যাক্স দিতে হয় না, এখানে অ্যালাউয়েবল এক্সপেন্স আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। আবার আপনি যদি নিজের বাড়ি থেকে যদি রেন্ট দেন তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পর্যন্ত এক্সেম্পটেডও আছে, যেটাকে রেন্ট রুম স্কিম বলে, 7,500 মতো ইয়ারলি। তো এটা বিগ অ্যামাউন্ট না? আমরা তো নর্মালি একটা রুম কত 500-600 পাউন্ড পার মান্থ অন অ্যাভারেজ আমি যদি বলি, তো বেসিক্যালি ওটা কিন্তু রেন্টাল রুম স্কিম দিয়ে কভার হয়ে যায়। রাইট। কিন্তু আপনি যে ডিক্লেয়ার করতেছেন না, এখানে কিন্তু আপনার সমস্যা হচ্ছে, তাই না? রাইট, আসলে আপনি ঠিকই বলেছেন দবির ভাই, যে আমি আবারও বলছি যে ট্যাক্স বিলটা হয়তো বেশি নয়, কিন্তু আপনি হয়তো ভয়ে ডিক্লেয়ার করছেন না, কিন্তু তাতে কিন্তু আপনি একটা বড় একটা সমস্যা রেখে দিচ্ছেন এবং সেই সমস্যাটা ফিউচার আপনাকে ব্যাডলি এফেক্ট করতে পারে। এটাই আমাদের সাজেশন ছিল আর কি। থ্যাংক ইউ। ইউ হ্যাভ অ্যানাদার কল। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি বলেন প্লিজ। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি, বলেন, প্রশ্নটি বলেন। জি, আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে কান যদি চেঞ্জ হয় এটা কতদিনের ভিতরে জানাইতে হয়? কি চেঞ্জ হয়? আপনার জব? মানে জব যদি আমাদের কম ছিল, কাজ এখন বাড়ছে, জি, তো এখন কি মানে কতদিনের ভিতরে জানাইতে হয়, বা আমি যদি কবে জানাবো? আপনার আওয়ার চেঞ্জ হয়েছে, তো বেশি কাজ করবে, কতদিনের মধ্যে আপনি আপডেটটা দিবেন, এই তো? হ্যাঁ। আর কোন প্রশ্ন আছে দাদা? কিছু জিজ্ঞেস না ভাই, করবেন? না, ধন্যবাদ দর্শক, আমরা দুইটা কোশ্চেন উত্তর একটু দিয়ে দিই। হ্যাঁ, আপনারটা আগে দিচ্ছি। আসলে আপনার যদি সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়, আই মিন চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস, ইদার আপনার জব থেকে সেলফ এমপ্লয়েড হয়েছেন, কিংবা একটা জব চলে গেছে, আরেক জবে জয়েন করেছেন, এগুলো আপনাকে উইদিন 28 ডেজ, চেঞ্জের 28 দিনের মধ্যে আপনার ওদেরকে নোটিফাই করতে হবে। তো আমি আবার বলছি যে আপনার চেঞ্জের 4 উইক্সের মধ্যে, তার মানে 28 দিনের মধ্যে কিন্তু আপনাকে জানাতে হবে। যদি নতুন কাজে অলরেডি জয়েন করে থাকেন তাদের পে স্লিপ পাঠাতে পারেন, আগের জবের P45 পাঠাতে পারেন। আর যদি সেলফ এমপ্লয়েড হন আপনি জব থেকে, তাহলে জবের P45 পাঠাতে পারেন। আর নতুন যে আপনি সেলফ এমপ্লয়েড হয়েছেন, HMRC-তে অ্যাপ্লাই করলে আপনি ইউটিএন নাম্বার পাবেন, সেই ইউটিএন নাম্বারের একটা নোটিফিকেশান পাঠাবেন। যখনই আপনার এটা ঘটবে তখন কিন্তু HMRC আপনাকে বলবে, আই মিন বেনিফিট অফিস বলবে যে তোমার সামনের 3 মাসের এস্টিমেটেড ইনকাম কিংবা প্রজেক্টেড ইনকামের একটা ভেরিফাইড অ্যাকাউন্টস আমাকে পাঠাও। সেক্ষেত্রে কিন্তু আপনার একজন অ্যাকাউন্টেন্টের হেল্প লাগবে, এবং যাই করেন না কেন আপনার কাছে এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকতে হবে। তো যখনই আপনি চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হবে, আমি একটু বলে রাখছি, সুযোগ পেয়েছি আমরা, যে আপনি যদি সেলফ এমপ্লয়েড হন প্লিজ আপনার সবগুলো রিসিট রেখে দেবেন, কেননা কাউন্সিল কিন্তু আপনার সেলফ এমপ্লয়মেন্টের সমস্ত খরচগুলো প্রথমবারে অ্যাটলিস্ট দেখতে চাইবে। ধন্যবাদ, আশা করছি আপনারা উত্তর পেয়েছেন। আরেকজন আমাদের দর্শক ছিলেন, উনি কোশ্চেন করেছিলেন যে উনি 2টা জব করছেন, একটা পার্মানেন্ট জব আছে এবং এজেন্সিতেও জব করছেন, ওনার ট্যাক্স কোড চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ দর্শক, আপনি আমাদের ফোন করেছেন, অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ আপনাকে। তো ঠিকই বলেছেন, আপনি যদি 2টা জব করেন স্বভাবতই আপনার ট্যাক্স কোডটা চেঞ্জ হয়ে যাবে। আসলে এই ট্যাক্স কোডটা আসলে কি? ট্যাক্স কোডটা আসলে হলো যে বছরে আপনি যেই অ্যালাউন্সটা আছে, ফর এক্সাম্পল বছরে আপনার 12,500 পাউন্ড ট্যাক্স ফ্রি। এই জন্যই কিন্তু আমরা পে স্লিপে অনেক সময় দেখি 125L, মানে ওই এল দিয়ে পরের জিরোগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে। তা আপনি যদি 2টা জব করেন, এইটাকে অর্ধেক করে দেয় অনেক সময় HMRC,
তখন আপনি 12,500 না দেখে হয়তোবা দেখবেন 6,750 লাইক 675L। এটা বিভিন্নভাবে অ্যালোকেট হতে পারে। ট্যাক্স কোড আপনার চেঞ্জ হবে, দ্যাটস ফর শিওর, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ইউজুয়ালি বছর শেষে, আই মিন এন্ড অফ মার্চ এর পরে যখন আপনি পরবর্তী বছরে যান, HMRC অটোমেটিকলি কিন্তু আপনার এডিশনাল ট্যাক্সটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে। তবে আপনি চাইলেও তাদেরকে ফোন দিতে পারেন, ফোন দিয়েও আপনি ঠিক করে নিতে পারেন। তো ঠিকই বলেছেন, 2টা জব করলে আপনার ট্যাক্স কোড চেঞ্জ হবে, এতে ওয়ারি করার কিছু নাই। তবে একটা ছোট্ট সাজেশন, যেই জবে আপনার ইনকাম বেশি সেই জবেই মেইন ট্যাক্স কোডটা রাখা ভালো। সেকেন্ড জব যেখানে আপনার অল্প ইনকাম, সেটাকে আপনি বেসিক রেট মানে বিআর রেট ডিক্লেয়ার করতে পারেন, এতে আপনি ট্যাক্সটা কম দিবেন। ধন্যবাদ, আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমাদেরকে ব্রেকে যেতে হবে, তো ব্রেকে যাওয়ার পরে ওনার একটা প্রশ্ন ছিল, ওইটা দিব, সেলফ এমপ্লয়েড রিলেটেড প্রশ্নটা, উত্তরটা ব্রেকের পরে দিব। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিরতির পর আমরা আরও বিভিন্ন টপিকস নিয়ে আলাপ করব। বিরতির পর আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, বিরতির পর আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টে আমরা বিভিন্ন টপিক, রেন্টাল ইনকাম, ফার্লো স্কিম নিয়ে আলাপ করছিলাম। তো এই সেগমেন্টে আমরা চেষ্টা করব একটু আলাপ করতে বিএটি ইনভেস্টিগেশন, পাশাপাশি ব্যাংক্রাপসি এবং রিকভারি লোন নিয়ে আলাপ করতে চেষ্টা করব। তো তার আগে দাদা, আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু ওই প্রশ্নের 2টা উত্তর সেগমেন্ট ছিল। তো উনি আসলে 2টা জব করতেন, তো যে উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন অলরেডি ট্যাক্স কোড রিলেটেড। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে উনি ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে চান, তো ওইখানে ওই কাজটা হয়তো ওনাকে সেলফ এমপ্লয়েড হিসাবে করতে হইতে পারে। তো এখন উনি আসলে সেলফ এমপ্লয়েডের রেজিস্টার্ড না কিছু না, তো ওনার কোয়েরি হচ্ছে যে এটা উনি কীভাবে করবে, বা ট্যাক্সটা কত দিতে হবে, বা কীভাবে কী। তো এটা যদি একটু আপনি বলেন, এরকম সিনারিও কিন্তু অনেকেরই আছে। হ্যাঁ, তো আপনি যদি একটু বলেন। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে আবারও আমাদের প্রোগ্রামে আমন্ত্রণ। আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন এবং আপনাদের যদি এতটুকু উপকার হয়, তাহলে আমরা নিজেদেরকে মনে করব যে আমাদের এই উদ্যোগটা সার্থক হয়েছে। তো এই কোভিডকালীন সময়ে আমরা অনেক ধরনের বিভিন্ন ধরনের কল পেয়ে থাকি, এবং অনেকেই আমরা দেখেছি যে সেলফ এমপ্লয়েড হতে চেয়েছেন। তো অনেকের মনে কোশ্চেন থাকে যে এই সেলফ এমপ্লয়েড হতে হলে কি করতে হয়। তো দু একটা সংক্ষেপে আমি বলছি। আপনি যদি নিজেকে সেলফ এমপ্লয়েড করতে চান, আপনার প্রথমত যেটা দরকার, আপনার একটা এনআই নাম্বার দরকার হবে, আর 3 বছরের অ্যাড্রেস প্রুফ লাগবে। আপনি HMRC লিঙ্কে গিয়ে নিজেই অ্যাপ্লাই করতে পারেন। তবে মনে রাখবেন যে রেভিনিউ যেটা বলছে, আপনি যখন সেলফ এমপ্লয়েড হন, কাজ শুরু করেন কিংবা টাকা পান, তার 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। আপনি যদি 3 মাসের মধ্যে না করেন, তাহলে তারা আপনাকে 100 পাউন্ড পেনাল্টি করতে পারে। তো খুব সিম্পল, আপনার এনআই নাম্বার লাগবে এবং আপনার 3 বছরের অ্যাড্রেস লাগবে। সেটা দিয়ে আপনি নিজেই করতে পারেন। তবে যদি অনেক সময় থাকে কি যে HMRCর ফর্ম বুঝতে সমস্যা হয়, সো সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো অ্যাকাউন্টেন্টকেও বলতে পারেন। তো তারা আপনাকে সেলফ এমপ্লয়েড ডিক্লেয়ার করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে একটা স্টার্ট ডেট দিতে হয়। সেই স্টার্ট ডেটটা হলো আপনার জন্য একটা ভেরি কি ইনফরমেশন। কারণ আপনি যদি আজকে স্টার্ট ডেট দেন, আপনি বেসিকলি পড়ে যাচ্ছেন 2021-22 ট্যাক্স ইয়ারে। কিন্তু আপনি যদি স্টার্ট ডেটটা গত মার্চে দিতেন, তাহলে কিন্তু আপনি পড়ে যেতেন 20-21 ট্যাক্স ইয়ারে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর ট্যাক্স রিটার্নটা নর্মালি করতে হয় পরবর্তী বছরে। তার মানে ট্যাক্স রিটার্ন করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় থাকে, এবং সেটা আপনি ফর এক্সাম্পল, কেউ যদি এই বছর মানে আজকে ট্যাক্স সেলফ এমপ্লয়েড হয়, ধরে নিলাম অগাস্ট মাসে হলো, তাহলে এই ট্যাক্স ইয়ার শেষ হচ্ছে 2022 সালের মার্চে।
কিন্তু ট্যাক্স রিটার্ন করতে হবে 2023 সনের জানুয়ারির মধ্যে 31 জানুয়ারির মধ্যে। মধ্যে তার মানে আপনার কাছে অ্যাম্পল অফ টাইম আছে। তো সেলফ এমপ্লয়েড হওয়াটা অত দুরূহ কোনো ব্যাপার নয়, তা আপনি এভাবে হতে পারেন। তবে সাপ্লিমেন্টারি কোশ্চেন এটা হতে পারে, আপনি কি ফার্লো হলেও সেলফ এমপ্লয়েড হতে পারবেন কি না, জব করলে সেলফ এমপ্লয়েড হতে পারবেন কি না। লয়ে কোনো বাধা নেই, আপনি দুটাই করতে পারবেন। তবে এখানে একটা কোশ্চেন আছে, সেটা আমাদের পরবর্তীতে আসবে। সেলফ এমপ্লয়েড যারা গ্র্যান্ট পাচ্ছেন, যারা সেলফ এমপ্লয়েড সাপোর্ট গ্র্যান্ট পাচ্ছেন, তাদের ইনকাম যদি জবে বেশি হয়ে যায়, সেলফ এমপ্লয়েডে কমে যায়, তাহলে কিন্তু আপনি আর গ্র্যান্ট পাবেন না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আপনি কি চাকরি থেকেও টাকা পাচ্ছেন, সেলফ এমপ্লয়েড থেকেও টাকা পাচ্ছেন, তাহলে কি আপনি গ্র্যান্টে নেবেন কি নেবেন না, এখানে একটা ডিসিশনের ব্যাপার থেকে যায়। থ্যাংক ইউ দাদা। আমাদের একটা কল আছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন প্লিজ। কলার ড্রপ করেছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যেটা এক্সপ্লেন করলেন যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এটা আসলে অনেকেরই উপকার দিবে। তো আপনি যদি আরেকটু বলতেন যে কি কি মানে কমপ্লায়েন্সের ব্যাপার স্যাপার আছে। তো অনেক সময় অনেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে এভিডেন্স ঠিকমতো রাখে না, হ্যাঁ, 1-1.5 বছর পরে অ্যাকাউন্টেন্টের কাছে যায়, অনেক ইনফরমেশন ঠিকমতো থাকে না। যদিও স্টার্ট করে হয়তো 5-7 হাজার পাউন্ড বা 8 হাজার পাউন্ডের সেলফ এমপ্লয়েডে কাজ করেছে, কিন্তু এভিডেন্স রাখাটা তো জরুরি। তো এই ব্যাপারে যদি একটু বলতেন তাহলে আমরা পরবর্তী টপিকে যেতাম তারপরে। ঠিক আছে, ধন্যবাদ দবির ভাই। দর্শক আপনারাও অনেকে হয়তো কল করছেন, হয়তো বা টেকনিক্যাল কারণে কানেক্ট হতে পারছেন না। তো আমরা বলে রাখছি যে যদি আপনারা আমাদের সাথে কানেক্ট নাও হতে পারেন, স্ক্রিনে দেওয়া যে টেলিফোন নাম্বারটা আছে সেখানে যদি আপনারা একটা মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমাদের কোনো এক টিম মেম্বার আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। তো যেটা বলছিলাম, সেলফ এমপ্লয়েড হন আর যে কোনো ব্যবসায়ী করেন না কেন, এভিডেন্স রাখাটা কিন্তু বাই ল 6 বছর পর্যন্ত আপনার ইনকাম এবং এক্সপেন্সের হিসাব রাখতে হয় আপনাকে, এটা বাই ল। এখন মনে করেন আপনি কোনো কারণে ট্যাক্সি ক্যাব শুরু করেছেন, আপনি বলতে পারেন যে আমি তো প্রত্যেক দিন পেট্রোল কিনি, তো সেই রিসিট কি রাখতে হবে? আমি বলবো যে হ্যাঁ, আপনাকে রাখতে হবে। তবে আপনি যদি সেটা ব্যাংক কার্ড থেকে কিনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডে একটা প্রমাণ রয়েই গেল। তারপর আমরা সাজেস্ট করব যে আপনি সেটা রাখেন। আপনি যদি উবারে কাজ করেন, তাহলে কিন্তু উবার সবসময় একটা অনলাইন স্টেটমেন্ট থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আর কোনো পেপার বেস কিছু রাখতে হচ্ছে না। আপনি সিস্টেমে লগ ইন করলেই সেটা ডাউনলোড করা যায়। কিন্তু আপনি যদি কোনো লোকাল ক্যাব ড্রাইভারে করেন, যদি আপনি কোনো লোকাল ক্যাবিংয়ে অফিসে করেন, তাহলে আপনি কিন্তু তাকে সপ্তাহে সপ্তাহে রেন্ট দিচ্ছেন, 150 পাউন্ড দিচ্ছেন। তো আমরা বলবো যে আপনি যেহেতু তাকে ক্যাশ দিচ্ছেন, প্লিজ রিসিপ্টটা রেখে দিবেন, কেননা এটা কিন্তু একটা বড় খরচ। তবে ফর এক্সাম্পল আপনি ইন্স্যুরেন্স করছেন, আপনি রিপেয়ার মেনটেনেন্স করছেন, সব কিছু রিসিট রেখে দিলে যেটা সুবিধা হবে, এইচএমআরসি যদি কখনো আপনাকে চ্যালেঞ্জ করে, তাহলে আপনি কিন্তু সেই জিনিসটা প্রমাণ করতে পারবেন। তবে হ্যাঁ, এর বাইরেও একটা কথা আছে, সেটাকে আমরা বলি রিজনেবল এস্টিমেটস। আপনার যদি রিসিট হারিয়ে যায় কিংবা লস্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট তাদের প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে, তাদের এক্সপিরিয়েন্স থেকে কিছু কিছু খরচ কিন্তু তারা নিজেরাও ক্লেম করতে পারে। এবং আমি সবসময় বলেছি যে এখানে প্রফেশনালিজম এবং রিজনেবল এস্টিমেটস করার জন্য আপনাদের দক্ষ অ্যাকাউন্টেন্ট কিংবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে আপনারা ওই বেনিফিটটা পাবেন। কারণ আমরা অনেক সময় দেখি যে আমরা হয়তো বা কোনো কারণে মনে হচ্ছে না, ঠিক আছে চলো ওখানে যাচ্ছি বা এখানে যাচ্ছি, কিন্তু আসলে প্রায়ই আমরা দেখি যে আসলে ছোট ছোট কিছু ভুলের কারণে পরবর্তীতে দেখা গেছে অনেকের বেনিফিট বন্ধ হয়ে গেছে, 3 মাসের জন্য সাসপেন্ড, 6 মাসের জন্য সাসপেন্ড। তো আপনারা একটু বুঝে শুনে ডিসিশন নেবেন আর কি, এটুকুই আমাদের রিকোয়েস্ট। থ্যাংক ইউ। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের টিভি স্ক্রিনে আপনাদের নাম্বারটা আছে 0791251038। এই নাম্বারে যদি আপনি টেক্সট করেন, আজকে যেহেতু দেখা যাচ্ছে যে অনেক কল ড্রপ হচ্ছে, আমাদের আরেকটা কলার আছে, আমরা কলটা নিয়ে নিই আগে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন প্লিজ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন ভাই, আমি একটা গড় লইছিলাম 2016-এ। 2016, জি। যে এটা হলো রেসিডেন্ট গড় আর এটা। আপনি নিজে থাকেন ওই ঘরে? হ্যাঁ ভাই, না আমি প্রথমে রেন্ট দিয়া দিছিলাম জি
2 বছর। জি পরে আমি 3 মাস থাকছি, থাকার পরে ওটা বিক্রি করছি। আচ্ছা, প্রথম থেকে থাকেন নাই, প্রথমে আপনি 2 বছর রেন্ট দিয়েছেন, তারপর হ্যাঁ, 3 হ্যাঁ, মাস হ্যাঁ, থাকছেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আমি ভাবছিলাম ওটার কন্ডিশন ভালো ছিল না, যে একটু কাজ করে করে যাইমু। জি পরে এই পয়সার অভাবে আর কাজ করাইতে পারি নাই। জি, আপনার প্রশ্নটা কি এখন? আর 2.5 বছর পরে আমি বিক্রি করিয়া ফেললাম। জি এখন 2 বছর পরে আমি আর এইটার দেখাই, ট্যাক্স রিটার্ন করি নাই। জি এখন তারা এই 2019-এ আমি বিক্রি করছি মার্চে, আর এই গত মাসে তারা এই HMRC লেটার দিছে যে না, আমি এটার কোনো ট্যাক্স রিটার্ন করি নাই, ওটা দেখানোর জন্য, নাহলে তারা অ্যাকশন নেবে। আচ্ছা, এখন আপনার কি এখন আমি করতে কি হবে? করতে পারি? জি দাদা, দর্শক, এটা কি আপনার প্রথম বাড়ি এবং একমাত্র বাড়ি? না 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 না, আর একটা বাড়ি আছে, আমি ওইটাতে থাকতাম। আচ্ছা, এটা আপনার সেকেন্ড হোম। আচ্ছা, ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার উত্তরটা দিচ্ছি, কারণ এটা খুবই প্রাসঙ্গিক। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রামটা লাইভ দেখছেন, আপনারা আমাদের এই দর্শক ভাইয়ের প্রশ্ন থেকে এতটুক নিশ্চিন্ত হচ্ছেন যে HMRC থেকে আপনাদেরকে ট্র্যাক করা কিন্তু আসলে খুব কঠিন কাজ নয়। তো আপনারা যারা বাড়ি বিক্রি করছেন কিংবা রেন্টাল ইনকাম আছে কিন্তু ডিক্লেয়ার করছেন না, 1 বছর 2 বছর 3 বছর পরে হলেও যে লেটার পাবেন, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই ভাই বললেন ওনার সমস্যাটা থেকে। আমরা ওনার জন্য দুঃখিত, কিন্তু আমরা ওনার এই মেসেজটা থেকে একটা লেসনও নিতে পারি যে আসলে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আসলে ইগনোর করলে আপনার ফিউচারে সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার যেটা করতে হবে, আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে যে অ্যাডভাইসটা দিচ্ছি সেটা হলো যে যেহেতু HMRC জিনিসটাকে ট্রিগার করেছে, অবশ্যই আপনি সেটার হিসাব তাদেরকে দিতে হবে। তবে দেওয়ার আগে আপনি একজন বিজ্ঞ অ্যাকাউন্টেন্টের সাজেশন নেবেন, এই কারণে যে আসলে আপনার ট্যাক্সটা কতটুকু দিতে হতো, আপনার পেনাল্টির পরিমাণটা কোন লেভেলে যেতে পারে, কোন কোন কারণগুলো দিয়ে অ্যাপিল করা যেতে পারে, এই জিনিসগুলো একমাত্র তারাই আপনাকে একটা সঠিক নির্দেশনা দিতে পারবেন। ইন নাটশেল, যেহেতু আপনি লেটার পেয়েছেন, আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন করতে হবে। যে পেপারগুলো আপনাকে এর মাঝে জোগাড় করতে হবে সেটা হলো আপনার যে 2টা কমপ্লিশন স্টেটমেন্ট ছিল, বাইং স্টেটমেন্ট যখন কিনেছেন আর যখন সেল করেছেন, 2টাই আপনি সলিসিটর থেকে পাবেন। আপনার মর্গেজ স্টেটমেন্ট, আপনার যত রিপেয়ার বিলস, আপনি যে রেন্টাল ইনকাম পেয়েছিলেন, সেই জিনিসগুলো সব কিছু কিন্তু আপনাকে এভিডেন্স রেডি রাখতে হবে। তবে মূল কথা হলো আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে। তবে নিজে নিজে ট্যাক্স রিটার্নটা করার চেষ্টা করা থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো, এই কারণে যেহেতু HMRC ওপেন দ্য কেস এবং তারা কিন্তু চাইলে আপনাকে ট্যাক্স, ইন্টারেস্ট এবং আপ টু 200% পর্যন্ত পেনাল্টি করতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে ইনফরমেশনটা শেয়ার করছি যে আপনি যদি উইদিন ল যে সমস্ত স্কোপগুলো আছে, যে সমস্ত এক্সামশনগুলো আছে, আপনি হয়তো লেটিং রিলিফও পেতে পারেন, আপনি হয়তো কিছুদিন ছিলেন, আপনি প্রিন্সিপাল প্লেস PPR রিলিফও পেতে পারেন। তো এই জিনিসগুলো আপনি একজন অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে যদি রিটার্নটা করেন, আমার মনে হয় ইউ উইল বি ইন দ্য সেফ সাইড। ধন্যবাদ দর্শক। আমার যে একটা অবজারভেশন এখানে, যে আমরা জানি না উনি যে রেন্টাল ইনকামটার কথা বললো, যে 2 বছর মতো রেন্ট দিয়েছে, ওইটা ডিক্লেয়ার করছে কিনা, এখানে আরেকটা কমপ্লেক্সিটি। এই জন্য আমি বলেছি যে আপনার যে রেন্টাল স্টেটমেন্ট, কত টাকা রেন্ট পেয়েছেন, এজেন্সি কমিশন কত ছিল, আপনার রিপেয়ারে কেমন বিল ছিল, আপনি কখনো ইউটিলিটি বিল দিয়েছেন কিনা, কাউন্সিল ট্যাক্স দিয়েছেন কিনা, আপনি কখনো কাউন্সিলের লাইসেন্সিংয়ের জন্য অ্যাপ্লাই করছেন কিনা, এই সমস্ত জিনিসের পেপারগুলো আপনি রেডি করতে থাকেন এবং দেন অবভিয়াসলি, তবে বেশি ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি অনেক সময় মিস্টেকটা স্বীকার করেন এবং একটু টেকনিক্যাল ওয়েতে অ্যাপিলটা করা যায়, ওদের সাথে নেগোশিয়েট করা যায়। প্রায় আমরা দেখেছি যে 90% কেসেস HMRC কিন্তু চায় যে টু বি বিট লিনিয়েন্ট। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ট্যাক্স রিটার্নটা করার জন্য। ধন্যবাদ। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি এখন অবজার্ভ করলাম এই ডেটগুলির মধ্যে, রেন্টাল ইনকামটা 2016 থেকে হয়েছে, তখনও কিন্তু লেটার কিছু পাইনি। আমি অ্যাজিউম করতেছি রেন্টাল ইনকামটা ডিক্লেয়ার হয়নি,
কিন্তু 2019 মার্চে যখন বাড়িটা বিক্রি হলো, কেন বাড়ি যখন বিক্রি করছেন আপনি, এই ইনফরমেশনগুলি তো ইজিলি অ্যাভেলেবেল। না, বিকজ স্ট্যাম্প ডিউটি গোজ টু HMRC। হ্যাঁ, তো মার্চে যখন বাড়িটা বিক্রি করলো, তো বেসিক্যালি ওই বাড়ি বিক্রির যে ক্যাপিটাল গেইনের রিটার্নটা, এটা তো আসলে 31 জানুয়ারি 2021 মধ্যে দেওয়া দরকার ছিল, যেহেতু এটা 2019 মার্চ। তো এরপরে কিন্তু কয়েক মাসের মধ্যে কিন্তু লেটার হয়ে গেছে। তো আসলে এই ট্রিগার পয়েন্টগুলি ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকে রেন্টাল ইনকাম ক্যাশ পায় বা ডিক্লেয়ার করে না, যে কোনো কারণে করা উচিত অবশ্যই, কিন্তু এই ট্রিগার পয়েন্টটা যখন বাড়িটা বিক্রি করলো তখন কিন্তু ইনফরমেশনটা ওদের কাছে অটোমেটিকলি চলে গেল। কারণ স্পেশালি বাড়ি বিক্রি করার সময় আপনি জানেন যে সলিসিটর কিন্তু ল্যান্ড রেজিস্ট্রিতে রেজিস্ট্রেশনটা আপডেট হয়, আর যখনই জিনিসটা ল্যান্ড রেজিস্ট্রিতে যায় আপনি কিন্তু একটা ট্যাক্স দিচ্ছেনই, আপনি না দিলে নতুন বায়ার দিচ্ছে, স্ট্যাম্প ডিউটিটা দিচ্ছে, আর সে যখন স্ট্যাম্প ডিউটিটা দিচ্ছে এটা HMRCতে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। সো সেই মোমেন্টে কিন্তু ইট ডেফিনেটলি উইল ট্রিগার। সো যারাই বাড়ি বিক্রি করছেন বা এখনও করছেন, ভাবছেন যে ঠিক আছে রেন্টাল ইনকামের হিসাব হয়তো কখনো দেইনি, আমি তাহলে হয়তো বা ক্যাপিটাল গেইন ট্যাক্সের হিসাবও দিতে হবে না, আমি বেঁচে গেলাম। তবে হ্যাঁ, 10% লোক যে স্কেপ করবেন না আউট অফ দ্য নেট, এটার কোনো গ্যারান্টি নেই। তবে আমার মনে হয় যে আউট অফ দ্য 100, 90% পিপল উইল গেট দোজ লেটার্স। আমাদের আরেকজন কলার আছে, কলটা নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা মনে হয় যদি আপনারা টেকনিক্যাল সমস্যা পড়েন অথবা আমাদেরকে কল না করতে পারেন, তবে 0791-251-0328 এই নাম্বারটিতে টেক্সট করতে পারেন আপনাদের প্রশ্ন। আমাদের টিম মেম্বার 24 আওয়ার্সের মধ্যে আপনাদের কোয়েরির আনসার দিবে। তো দাদা, আমাদের কাছে 5 মিনিট আছে। আপনার তো আরও 2টা টপিক ডিসকাস করার কথা ছিল, আমি আপনার কাছে ছেড়ে দিব যেটাই আপনি ডিসকাস করতে চান। একটা হলো রিকভারি লোন, আর একটা হলো VAT ইনভেস্টিগেশন। আপনি যেটা আমার মনে হয় যে আমি যেহেতু রেন্টাল নিয়ে কথা বলছিলাম, আমরা আজকে এই বিষয়টা একটু সাম আপ করি। হ্যাঁ, অবশ্যই। তো এই রেন্টালের সাথে আরেকটা জিনিস কিন্তু খুব জড়িত, আপনারা অনেকেই জানেন, এটাকে আমরা বলি লেট প্রপার্টি ক্যাম্পেইন। ফর এক্সাম্পল বলছি যে আমরা কিছুদিন আগে একজন ডাক্তার ভদ্রমহিলার কাজ করছিলাম, আমি প্রসঙ্গক্রমে নাম বলছি না। তো উনি কিন্তু প্রফেশনাল এবং ওনার 2-3টা বাড়ি ছিল প্রায় লাস্ট 18-19 বছর যাবত, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে, ফ্যামিলি প্রেশার, দিস অ্যান্ড দ্যাটের কারণে কিন্তু উনি এটা করেনি। সেই 18 বছরের ট্যাক্স রিটার্ন কিন্তু আমাদেরকে করে দিতে হয়েছে লেট প্রপার্টির আন্ডারে। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি, HMRC যখন ট্যাক্স ডিমান্ড করছিল, ট্যাক্স বিল এসেছিল পেনাল্টি সহ অলমোস্ট 70,000 পাউন্ড, কিন্তু যখন উই প্রফেশনালি হ্যান্ডলড, এটা কিন্তু আলটিমেটলি ইট কেম অ্যারাউন্ড 40,000 পাউন্ড। তো যেটা বলতে চাচ্ছি যে কারো কোনো অ্যাডভাইস নিলে আপনার কিন্তু যেই পরিমাণ সেভিংস হতে পারে বা যেই পরিমাণ মেন্টাল সাপোর্ট, মোরাল সাপোর্টটা আপনি পাবেন, কিন্তু আপনি যদি সেই ট্যাক্স না দেন বা ট্যাক্স রিটার্নগুলো না করেন, তাহলে যে মেন্টাল ডিপ্রেশনটা আপনার মধ্যে কাজ করবে, যেই মোরাল অব্লিগেশনসটা আপনার মধ্যে কাজ করবে, এটা কিন্তু ক্যারি করার কোনো প্রয়োজন আমি দেখি না। তো লেট প্রপার্টি ক্যাম্পেইনের আন্ডারে আপনি যদি নিজে থেকে যান ভলেন্টিয়ারলি, তাহলে কিন্তু HMRC আপনাকে পেনালাইজ করতে পারবে না। তারা আপনাকে ইন্টারেস্ট জুড়ে দিবে, কিন্তু পেনাল্টি করতে পারবে না। মনে রাখবেন, পেনাল্টি ক্যান বি 200%। সো যারা এখনও করেননি, যদি আপনাদের বন্ধুবান্ধব এরকম কেউ থাকে, যত তাড়াতাড়ি এই জিনিসটা সলভ করেন বেটার। এই কারণে সেই প্রপার্টিগুলো তো একদিন না একদিন বিক্রি হবে, সেই প্রপার্টি তো আপনার কাছে সারা জীবন থাকবে না। তো যখনই আপনি বিক্রি করতে যাবেন, তখন একসাথে ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং এই প্রপার্টির ট্যাক্স, পেনাল্টি, ইন্টারেস্ট, পুরো জিনিসটা কিন্তু কোয়াইট ম্যাসি হতে পারে। তো রেন্টাল প্রপার্টি একটা হট টপিক। আমরা জানেন আপনারা, আমরা ইনহেরিটেন্স ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই জিনিসগুলো নিয়েও অনেক আলোচনা করেছি, সামনেও করব। VAT ইনভেস্টিগেশন, মানে আমাদের দেখা গেছে আমাদের অনেক কমিউনিটিতে বিজনেসম্যান আছেন যারা রেস্টুরেন্টে আছেন, এখন কাজ করছেন, তারা কিন্তু রিডিউস রেটে ভ্যাট দিচ্ছেন এখন 5%। এই কিন্তু সেপ্টেম্বরের পরে কিন্তু আবার 12.5% হয়ে যাবে। কিছু কিছু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এখন কিন্তু রিফান্ড পাচ্ছে। ওয়েরাজ আপনি রেস্টুরেন্ট বলেন, পিৎজা বার বলেন, স্যান্ডউইচ বার বলেন, অনেকেই কিন্তু এখন রিফান্ড নিচ্ছেন। তো HMRC কিন্তু কোয়াইট আন্ডার প্রেশার। তো যখনই এই রেটটা ইনক্রিজ করবে, তখনই কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো আবার শুরু হবে। তো এই সুযোগে আপনারা চেষ্টা করুন আপনাদের বিজনেসকে একটু অর্গানাইজ করে নিতে, যাতে ফিউচারে আপনারা এই ধরনের
ঝামেলা থেকে বাঁচতে পারেন। এবং আপনারা জানেন যে এমটিডির কারণে, মেকিং ট্যাক্স ডিজিটালের কারণে সব কিছু কিন্তু আস্তে আস্তে একটা নেটওয়ার্কের আওতায় আসতেছে। তো দর্শকবৃন্দর কাছে আমাদের এটাই নিবেদন থাকবে যে আপনারা বিজনেসকে রান করুন, সঠিকভাবে করুন, আপডেট হন। গুগলে অনেক ইনফরমেশন আছে, কোনো সমস্যা হলে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ দাদা, আমাদের আর বেশি সময় নেই। তো আমরা এই প্রপার্টি ইনকাম, বিএট ইনভেস্টিগেশন, রিকভারি লোন নিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আলাপ করব। তো কুইকলি যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের সাথে আধা মিনিটের মধ্যে প্লিজ। থ্যাংক ইউ দর্শক, আবারও বলছি যে সময়ের অভাবে আমরা সব কিছু বলতে পারি না, বাট স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আমাদের কোনো একটা টিম আপনাদের সাথে যোগাযোগ করবে ফর ফ্রি অ্যাডভাইস। এখানে আপনাদের কোনো অব্লিগেশনস নেই। তো আবারও আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শুভরাত্রি ফ্রম আওয়ার সাইড। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। তো পরবর্তী অনুষ্ঠান দেখার আবদার রইল আপনাদের প্রতি। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।